সাবিত্রী দেবীর দুই বৌমা তানিশা এবং টুম্পা সবসময় নিজেদের মধ্যে রান্না নিয়ে কম্পিটিশন করে। কে শ্বশুরবাড়ির লোকেদের সবথেকে ভালো এবং সুস্বাদু রান্নাবান্না করে খাওয়াবে তা নিয়ে দুজন সারাদিন চিন্তায় থাকে। একদিন বড় বৌমা তানিশা রান্নাঘরে গিয়ে সবার জন্য গরম গরম সরু চালের ভাত, চিকেন কষা, ফিশ ফ্রাই, ভেটকি মাছের পাতুরি এবং কাতলা মাছের কালিয়া রান্না করতে শুরু করে। আজকে টুম্পা সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই আমি সবার জন্য ভালো মন্দ রান্না করে রেখে দেব, তাহলে আজকে বদমাইশ টুম্পা ভালো মন্দ রান্না করে সবাইকে খাওয়াতে পারবে না। আজকে রান্না বান্না করার পর আমি সবার কাছ থেকে অনেক প্রশংসা পাবো। সেই শুনে টুম্পা হিংসায় একেবারে জ্বলে পুড়ে মরবে। এই ভেবে তানিশা তাড়াতাড়ি করে রান্না বান্না করে নেয়। দেখতে দেখতে দুপুর হয়ে আসে। রান্না হয়ে যাওয়ার পর তানিশা নিজের ঘরে গিয়ে বসে বসে ফোন দেখে। এমন সময় টুম্পা রান্নাঘরে যায়। সে রান্নাঘরে গিয়ে দেখে তার বড় যা বেশ ভালো মন্দ খাবার রান্না করে রেখেছে, কিন্তু টুম্পাও হার মানার পাত্রী নয়। বাবা, আজকে আমার আগে সব রান্না বান্না করে রেখে দিয়েছে, ঠিক আছে, আমিও কম নই। দিদি যতই ভালো মন্দ রান্না বান্না করুক না কেন, আজকে দুপুরে তো আমি আমার শ্বশুরবাড়ির লোকেদেরকে আমার হাতের রান্নাই খাওয়াবো। আসলে টুম্পা গতকাল রাত্রিবেলা সবার জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন কোরমা এবং লাচ্ছা পরোটা রান্না করে। সে যেহেতু রাত্রিবেলা অনেক বেশি পরিমাণে খাবার রান্না করায় অনেকটা পরিমাণ খাবার বেঁচে থাকে, তাই সেই খাবারগুলো টুম্পা দুপুরবেলা ফ্রিজ থেকে বার করে আর সেগুলো গরম করে সবাইকে পরিবেশন করে। আপনারা কালকে রাত্রিবেলা বলছিলেন যে আমার হাতের রান্না নাকি আপনাদের খুব ভালো লেগেছে, তাই যে সমস্ত খাবার বেঁচে ছিল আমি সব আপনাদের জন্য গরম করে দিয়েছি, আপনারা তাড়াতাড়ি খেয়ে নিন। কিন্তু বড় বৌমা কোথায়? ও তো আমাদের সঙ্গেই খেতে বসবে। আর তুমি তো ভালোই করেছো যে বাসি খাবারগুলো গরম করে নিয়েছো, কারণ এত খাবার যদি ফ্রিজে জমে থাকে তাহলে ভালো লাগে না। এই বলে সবাই মিলে খাবার খেতে শুরু করে। কিন্তু এমন সময় তানিশা নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। এ কি, আমি সকালবেলা আপনাদের জন্য কত ভালো ভালো খাবার রান্না করলাম, কিন্তু আপনারা আমাকে ছাড়াই খাওয়া শুরু করে দিয়েছেন। এ বাবা, আপনারা কালকে রাত্রিবেলার বাসি খাবার খাচ্ছেন কেন? আমি তো আজকে আপনাদের জন্য মাছ, ভাত, ফিশ ফ্রাই, কালিয়া আরো অনেক কিছু রান্না করেছি, সেগুলো কে খাবে? দিদি, তুমি যখন এত কিছু রান্না করেছো তাহলে তুমি সবাইকে সময় মতো খেতে দাওনি কেন? আমি তোমাকে তোমার ঘরে ডাকতে গিয়েছিলাম, কিন্তু তুমি তখন কানে হেডফোন দিয়ে গান শুনছিলে, তাই জন্য তুমি শুনতে পাওনি। সেই কারণে আমি কালকে রাত্রিবেলা আমার রান্না করা বাসি খাবারগুলো গরম করে সবাইকে খাইয়ে দিচ্ছি। একদম ফালতু কথা বলবে না টুম্পা। আমি কত খেটে সবার জন্য ভালো মন্দ রান্না করলাম, আর আমার সব খাটনি বৃথা চলে গেল। তুমি ইচ্ছা করে আমার সাথে কম্পিটিশন করবে বলে এরকম করছো। মা, আপনাদের কাউকে বাসি খাবার খেতে হবে না, আপনারা এই খাবারগুলো সরিয়ে রাখুন। আমি এখনই আপনাদেরকে টাটকা খাবার পরিবেশন করছি। কোনো দরকার নেই বৌমা, তুমি যখন সময় মতো আমাদের খেতে দিতে পারোনি তাহলে এখন আর টাটকা খাবার পরিবেশন করতে হবে না। আর হ্যাঁ, তুমি সকালবেলা রান্না করার আগে ছোট বৌমার সঙ্গে কথা বলনি কেন? তাহলে তোমাকে তো এই খাবারগুলো রান্না করতে হতো না। এমন কথা শুনে তানিশার খুবই রাগ হয়। এভাবেই সেদিনকার মতো রান্নার কম্পিটিশনে ছোট বৌমা টুম্পা জিতে যায়, আর যেটা তানিশা একদমই সহ্য করতে পারে না। কিন্তু টুম্পা মনে মনে বেজায় খুশি। তবে দুঃখের বিষয় একটাই, তানিশা সেই বাসি খাবার দাবার দুপুরবেলা কিছুতেই খায় না। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে। রাত্রিবেলা খাওয়া দাওয়া করার সময় টুম্পা বলে, মা, আমি আপনাদের জন্য কি রান্না করব? রুটি, আলু পটলের তরকারি, চিংড়ি দিয়ে চাল কুমড়ো, কিংবা চাউমিন, পাস্তা? আপনারা কি খেতে চান সেটা শুধু আমাকে বলুন, আমি এখনই রান্না করে দিচ্ছি। না না ছোট বৌমা, তোমাকে আর রাত্রিবেলা কিছু রান্না করতে হবে না, কারণ বড় বৌমা সকালবেলা অনেক কষ্ট করে আমাদের জন্য রান্না বান্না করেছে। দুপুরবেলা আমরা সেগুলো খেতেই পারিনি, তাই খাবারগুলো অপচয় করে কোনো লাভ নেই। রাত্রিবেলা আমরা বড় বৌমা রান্না করা খাবারই খাবো। এমন কথা শুনে তানিশা মনে মনে খুবই খুশি হয়, কিন্তু এদিকে টুম্পার মুখ ছোট হয়ে যায়।
কিছুক্ষণের মধ্যেই তানিশা যখন সবাইকে খাবার পরিবেশন করে তখন টুম্পাও সবার সাথে খাবার খেতে বসে পড়ে। আচ্ছা দিদি, তুমি তো ভালো করেই জানো যে আমাদের শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাহলে তুমি এই গন্ধযুক্ত খাবারগুলো ওনাদেরকে খেতে দিচ্ছ কিভাবে? তুমি দুপুরবেলা রান্না করেছো ঠিকই, কিন্তু সবকটা খাবারই তো বাইরে পড়েছিল, তাই খাবারগুলো থেকে কেমন গন্ধ বেরোচ্ছে। এরকম নষ্ট হয়ে যাওয়া খাবার খাওয়া যায় নাকি? হ্যাঁ, ছোট বৌমা তো ঠিকই বলছে। আমারও খাবারগুলো কিরকম টক টক মনে হচ্ছে, আর হঠাৎ করে ঢেকুরোটাও শুরু হয়ে গেল। সত্যি বড় বৌমা, তুমি শেষ পর্যন্ত আমাদেরকে পচা খাবার খাওয়াচ্ছ। আমরা মানছি যে তুমি ভালো রান্না করো, তাই বলে আমাদের সাথে এরকম করবে? আরে আপনারা ভুল ভাবছেন, আমি কেন আপনাদেরকে পচা খাবার খাওয়াতে যাব? এই তো আমিও খাচ্ছি, আমার তো নাকে কোনো গন্ধ লাগছে না। টুম্পা, তুমি কেন সবার মনে খুঁত ধরিয়ে দিচ্ছ? আমি তো ভালো করেই বুঝতে পারছি, যাতে কেউ আমার হাতে রান্না না খায় আর তোমার হাতে রান্নার প্রশংসা করে, তাই তুমি এরকম করছো। আমি কিন্তু এগুলো পছন্দ করি না টুম্পা। তোমার সাথে রান্না বান্না নিয়ে কম্পিটিশন করে আমার কি লাভ বলো তো? যাই হোক, আমি তো আর এই পচা খাবারগুলো খেতে পারবো না। আমি উঠলাম, আমি আমার জন্য রান্না করে খাবো। ছোট বৌমা, তুমি তোমার জন্য যা রান্না করবে আমাদের জন্যও করে নাও, কারণ আমরাও এরকম খাবার খাবো না। বড় বৌমা, তুমি এই খাবারগুলো বরং রাস্তার কুকুরদের খাইয়ে দাও। এরকম কথা শুনে তানিশার কিছু করার থাকে না। অন্যদিকে টুম্পার মনে বেজায় আনন্দ। সে তখনই রান্নাঘরে যায় আর সবার জন্য গরম গরম রুটি, তার সাথে পনিরের তরকারি, চিকেন কষা রান্না করে নিয়ে আসে। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যায়। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু দুই বৌমার মধ্যে রান্না বান্না নিয়ে কম্পিটিশন কিছুতেই বন্ধ হয় না। একদিন টুম্পা সবার জন্য বিরিয়ানি রান্না করবে বলে ঠিক করে, কিন্তু সে লক্ষ্য করে রান্নাঘরে প্রয়োজনীয় বিরিয়ানির মশলা নেই। তাই সে তখনই বাজারে মশলাপাতি কিনতে চলে যায়। আমার কাছে এটাই সুযোগ, ও এখন মশলাপাতি কিনতে গেছে, তাই আমি এই সুযোগে ভালো মন্দ খাবার রান্না করে নেব, আর ও যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে না পারে সেই ব্যবস্থা আমি করব। এই বলে তানিশা ডাল, ভাত, কচুর লতি, ইলিশ মাছ ভাপা, মাটন কষা ইত্যাদি রান্না করে। অন্যদিকে টুম্পা যখন মশলাপাতি কিনে বাড়িতে ফিরবে এমন সময় তার শাশুড়ি মা তাকে ফোন করে। বৌমা, তুমি তো এখনো বাজার থেকে বাড়িতে আসোনি, তাই তুমি ওষুধের দোকানে গিয়ে আমার আর তোমার বাবার প্রেশার আর সুগারের ওষুধটা একবার কিনে আনো, কারণ তোমার ভাসুর আমাদের ওষুধ নিয়ে আসতে ভুলে গেছে। সে কি, এখন তো ওষুধের দোকানে অনেক ভিড়, আর আমি যে বললাম আমি বিরিয়ানি রান্না করব, তাহলে তো এখন ওষুধ কিনতে গেলে আমার দেরি হয়ে যাবে, আর আমি তো বিরিয়ানি রান্না করে কাউকে খাওয়াতে পারবো না। টুম্পার কিছু করার থাকে না, সে ওষুধ নেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে পড়ে। এদিকে তানিশা খুশি মনে সবাইকে ভালো মন্দ খাবার পরিবেশন করে খাওয়ায়। কিছুক্ষণের মধ্যেই টুম্পা বাড়িতে ফিরে আসে, কিন্তু ইতিমধ্যে সবার প্রায় অর্ধেক খাওয়া হয়ে যায়। মা, আমার হাতে রান্নাটা কেমন হয়েছে বলুন? আমি কিন্তু অনেক মনোযোগ সহকারে আজকে আপনাদের পছন্দ মতো রান্না বান্না করেছি। হ্যাঁ বড় বৌমা, সত্যি আজকে খুব ভালো রান্না বান্না করেছো, আর অনেকদিন আমরা যেহেতু বাঙালি রান্না খাইনি, তাই আজকে খেতে খুব ভালো লাগছে। ছোট বৌমার হাতে সবসময় চাইনিজ, মোগলাই এসব খাবার খেয়ে এসেছি তো, তাই আজকে এরকম সাদামাটা খাবার খেতে খুব ভালো লাগছে। আজকে রাত্রিবেলা আমরা এই খাবারগুলোই খাবো। এভাবেই সেদিনকার মতো বড় বৌমার রান্নার কম্পিটিশন জিতে যায়, কারণ সে সকলের কাছ থেকে প্রশংসা পায়, আর যা দেখে টুম্পা একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। যেই বড় বৌমা আপনাদেরকে রান্না বান্না করে খাওয়ালো অমনিও ভালো হয়ে গেল, আর আমি খারাপ হয়ে গেলাম, তাই তো? আমি যে এতদিন আপনাদেরকে ভালো মন্দ রান্না করে খাইয়ে এসেছি তার কোনো দাম নেই। আপনারা হলেন দুমুখো সাপ। ছোট বৌমা, তুমি কি বলছোটা কি? তোমরা দুই বৌমা নিজেদের মধ্যে রান্না বান্না করা নিয়ে কম্পিটিশন করতেই পারো, কিন্তু আমরা কখনো তোমাদের দুজনকে আলাদা করে দেখিনি। এসব ফালতু কথা একদম বলবে না, আর তোমার যদি রান্না করতে অসুবিধা হয় তাহলে তুমি কালকে থেকে রান্না বান্না করো না, বড় বৌমাই করবে। এই বলে সাবিত্রী দেবী টুম্পাকে চুপ করিয়ে দেয়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু এই কদিন ধরে তানিশাই সবাইকে রান্নাবান্না করে খাওয়ায়, আর প্রত্যেকদিন তানিশা রান্নাবান্নার প্রতিযোগিতায় জিতে যায়।
সেটা টুম্পা কিছুতেই মেনে নিতে পারে না। এমনই একদিন সকালবেলা দুই বউ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যায়, কিন্তু হঠাৎ করে শুরু হয় দুই বৌমার মধ্যে তুমুল ঝগড়া। তোমাকে সেদিন শাশুড়ি মা কি বললো তুমি শুনতে পাওনি? এই কদিন আমি রান্না বান্না করব, তাই তুমি নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। না দিদি, কালকে আমার জন্মদিন, তাই আজকে থেকে আমি রান্না বান্না শুরু করব। আমি তোমাকে আর রান্না বান্না করতে দেব না। এভাবেই দুই বৌমা ভীষণ পরিমাণে ঝগড়াঝাটি করতে থাকে। এমনকি তারা রান্নাঘরের দুই পাশটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। বড় বৌমা একদিকে ডাল ভাত, মাছ মাংস, সবজি ইত্যাদি রান্না করে, অন্যদিকে ছোট বৌমা 10 জনের মতো মাটন বিরিয়ানি, মিষ্টি, সন্দেশ ইত্যাদি রান্না করে। কারণ আজকে দুই বৌমা রান্নাবান্নার দিক থেকে নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়। দুজনের রান্নাবান্না হয়ে গেলে তারা লক্ষ্য করে তারা দুজন মিলে 1 মাসের রেশন শেষ করে ফেলেছে। যা দেখে তারা অবাক হলেও তাড়াতাড়ি করে সবাইকে খাবারগুলো পরিবেশন করে দেয়। মা, আজকে আপনাদের বলতেই হবে যে এই বাড়িতে কোন বৌমা সব থেকে বেশি ভালো রান্না করে, আপনার ছোট বৌমা নাকি আমি? কারণ এরকম প্রত্যেকদিন ঝগড়া করতে আমার কিন্তু ভালো লাগে না। হ্যাঁ মা, আপনাদেরকে বলতেই হবে, আপনার বড় বৌমার থেকে আমি কিন্তু বেশি ভালো রান্না করতে পারি, তাই এবার থেকে এই বাড়িতে যা যা রান্না হবে আমিই করব। দুই বৌমার মুখে এরকম কথা শুনে সাবিত্রী দেবী এবার ভীষণই রেগে যায়। কারণ সে মোটেই বেশি বেশি খাবার রান্না করা আর তার সাথে খাবার অপচয় করা পছন্দ করে না। কালকে থেকে তোমরা দুজনেই রান্নাঘরে প্রবেশ করবে না, কারণ কাল থেকে আমি রান্না করব। তোমাদের লজ্জা করে না? এরকম কুকুর বিড়ালের মতো ঝগড়া করছো? পাড়ার লোক তো শুনছে। তোমরা কি ভুলে গেছো 2 দিন আগে আমি কি বলেছিলাম? আসলে 2 দিন আগে সাবিত্রী দেবী তার দুই বৌমাকে বলে, তোমাদেরকে বলছি শুনে রাখো, 2 দিন পর থেকে কিন্তু আমাদের পাড়ায় বিয়ে বাড়ি শুরু হবে, আর প্রত্যেক দিন আমাদের ওখানে নিমন্ত্রণ থাকবে। তাই তোমরা কিন্তু বেশি বেশি খাবার রান্না বান্না করে রাখবে না, তাহলে অনেক খাবার অপচয় হবে। আমরা 2 বেলা বিয়ে বাড়িতে গিয়ে খেয়ে আসবো। বিয়ে বাড়ি শেষ হয়ে গেলে তারপর তোমরা আবার রান্না বান্না করবে। শাশুড়ি দুই বৌমাকে এরকম কথা মনে করিয়ে দিলে তারা দুজনেই ভীষণ লজ্জায় পড়ে। কারণ তারা রান্না বান্না নিয়ে কম্পিটিশন করতে গিয়ে ভুলেই যায় যে আজকে থেকে তাদের পাশের বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠান শুরু হবে। আমাদেরকে ক্ষমা করে দিন মা, আমরা কোনোদিনও নিজেদের রান্না বান্না নিয়ে আর এরকম কম্পিটিশন করব না। হ্যাঁ মা, আমরা ডাল ঝোল যাই রান্না করি না কেন, এবার দুই বৌমা মিলেমিশে রান্না করব। আমরা আর খাবারের অপচয় করব না। সেদিনের পর থেকে দুই বউ নিজেদের মধ্যে রান্না বান্না নিয়ে কম্পিটিশন করে না। তারা সবসময় মিলেমিশে রান্না করে আর ভালোবেসে সবাইকে পরিবেশন করে খাওয়ায়। পারো তার বাবা শিবাবাবু এবং মা রত্না দেবীর সঙ্গে বসবাস করে। শিবাবাবু এবং রত্না দেবী ছোটবেলা থেকেই পারোকে ভীষণ পরিমাণে আদর যত্নে মানুষ করে তোলে। একটিমাত্র কন্যা সন্তান বলে সে তার বাবা মায়ের অগাধ স্নেহ এবং মমতা পেয়েছিল, তাই সে ঘরের কাজকর্মের প্রতি কোনো মনোযোগ দেয়নি আর রান্না বান্নার দিক থেকে সে 100 হাত দূরে থাকত। একদিন রত্না দেবী তার বোনের বাড়িতে যাওয়ার সময় পারোকে ডেকে বলে, এই আমি তোর মাসির বাড়ি যাচ্ছি, তোর মাসি রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে বসে আছে, এখন যদি না যায় আমার উপর রাগ করে বসে থাকবে। হ্যাঁ যাও, আমাকে বলার কি আছে, আজব তো। আগে পুরো কথাটা শোন, তোর বাবা রাত্রে আসার সময় তড়কা আর রুটি নিয়ে আসবে, দুজনে মিলে খেয়ে নিবি, আমি কালকে সকালে বাড়ি আসব। ঠিক আছে, নো চাপ, তুমি সাবধানে যাও। রত্না দেবী নিজের বোনের বাড়িতে চলে যায়। পারো নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। প্রায় সারাদিন এভাবেই কেটে যায়। শিবাবাবুর বাড়িতে ফিরতে দেরি হচ্ছে দেখে পারো তার বাবাকে ফোন করে, কিন্তু শিবাবাবু ফোন রিসিভ করতে পারে না। কিছুক্ষণ পর সে পাড়ার দোকান থেকে তড়কা কিনে নিয়ে বাড়ি ফেরে। বাপি, সে কখন থেকে তোমায় ফোন করছি, তুমি ফোনটা কোথায় রাখো বলো তো? ডিসগাস্টিং, আমার খুব খিদে পেয়ে গেছে, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, দুজনে মিলে তড়কা আর রুটি খেয়ে নেব। পারো, আমি পাড়ার মোড়ের দোকান থেকে তড়কা নিয়ে এসেছি, রুটি শেষ হয়ে গেছিল তাই রুটি কিনতে পারিনি, তুই আজকে বরং 10টা রুটি করে নে, তারপর দুজনে মিলে খাবো, কেমন? পারো রুটি করার নাম শুনে চমকে ওঠে। কি, আমি রুটি বানাবো? তোমার মাথা খারাপ হয়ে গেছে বাবা, আমি আজ পর্যন্ত আটা ময়দা কিছুই মাখতে শিখলাম না,
আর তুমি আমাকে রুটি বানাতে বলছো? এখন এমন করছিস তো, বিয়ের পর বুঝবি ঠেলার নাম বাবাজি। তখন শাশুড়ি মায়ের চাপে পড়ে দেখবি ঠিকই রুটি বানাতে হচ্ছে রোজ। পারো কিছুতেই রুটি বানাতে চায় না। ওইদিকে শিবাবাবু রান্না বান্না সেরকম না পারায় বাবা ও মেয়ে দুজনে খিদের জ্বালায় রান্নাঘরে যায়। সেখানে গিয়ে শিবাবাবু পারোকে আটা মেখে কোনো রকমে গোল করে রুটি বেলে দেয়। পারো রুটি বানিয়ে ফেলে, কিন্তু প্রত্যেকটা রুটি পুড়ে কালো হয়ে যায়। এরকম পোড়া রুটি তারা জীবনেও খায়নি। পারোর বাবা নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারে না। তারা কোনো রকমে পোড়া রুটি তরকা দিয়ে খেয়ে নেয়। পোড়া রুটি খেয়ে বাবার মুখটা কেমন যেন বাংলার পাঁচের মতো হয়ে গেছে, কিন্তু বেচারা কিছু বলতেও পারছে না। সত্যি মায়ের ট্যালেন্ট আছে বস, কি সুন্দর ফর্সা সুন্দর সুন্দর রুটি বানায়। আর আমার রুটিগুলো দেখো, মনে হচ্ছে আলকাত্রা থেকে চুবিয়ে কালো করে নিয়ে এসেছি। এভাবে প্রায় বেশ কিছুদিন কেটে যায়। পারোর বিয়ের জন্য তার বাবা মা সম্বন্ধ দেখতে শুরু করে। কিছুদিনের মধ্যেই তারা পারোর সঙ্গে কুন্দনের বিয়ে ঠিক করে। কুন্দন তার মা চম্পা দেবী এবং বোন দীপরার সঙ্গে বসবাস করত। তাদের সকলেরই পারোকে খুব পছন্দ হয়। আপনাদের মেয়ে কিন্তু ভারী মিষ্টি। বলছি যে দেখতে যেমন মিষ্টি, ওর হাতের রান্নাও নিশ্চয় তেমনই মিষ্টি হবে। বুঝতেই তো পারছেন, আমরা একটু খেতে পছন্দ করি। হ্যাঁ, আমরা যা পাই তাই খাই। আর আমার তো রুটি আলু ভাজা খেতে হেব্বি লাগে, আর তার সাথে একটা করে গোল রসগোল্লা। রুটির নাম শুনে পারো এবং তার বাবা মায়ের কপালে ঘাম জমে যায়, কিন্তু তারা সবার সামনে মেয়ের পোড়া রুটি বানানোর ঘটনা বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে দারুণ রান্না করে। আর রুটি, সেই কথা তো না হয় আমি বাদে দিলাম। ওর হাতের বানানো রুটি দেখলে পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মনের আড়ালে চলে যাবে। খুব ভালো রুটি বানাই। কেস করেছে আমার হাতের রুটি নাকি পূর্ণিমার চাঁদ। শ্বশুর বাড়ির লোক যখন কালো পুড়ে যাওয়া রুটি দেখবে, তখন মেরে না আমার বাবার আলো নিভিয়ে দেয়। পারোর সাথে কুন্দনের বিয়ের দিন পাকা হয়ে যায়। কিছুদিন পর দুজনেরই ধুমধাম করে শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর চম্পা দেবী বৌমার হাতের পূর্ণিমা চাঁদের মতো রুটি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। পারো ননদ ও বৌদির হাতের রুটি আলু ভাজা খাওয়ার আবদার করতে থাকে। এই অবস্থায় পারো ভীষণ বিপদে পড়ে যায়। একদিন সে শাশুড়ি মা এবং ননদের কথা অনুযায়ী রান্নাঘরে রুটি বানাতে চায়, কিন্তু পারো কোনটা আটা কোনটা ময়দা কিছুই বুঝে উঠতে পারে না। সে রান্নাঘর থেকে তার বরকে ইশারা করে ডাকে। বাবা, আমার বউ আমায় রান্নাঘরে ইশারা করে ডাকছে কেন? উফ, পারেও বটে। মা বসে আছে আর এখন আমি রান্নাঘরে ডাকছে। মা যদি দেখে কি ভাববে। ছি। কুন্দন জল খাওয়ার নাম করে রান্নাঘরে আসে। তুমি খুব দুষ্টু হয়ে গেছে পারো। এমন করে রান্নাঘরে কেউ ইশারা করে ডাকে? রুটি বানাতে বানাতে আমার উপর প্রেম উতলে পড়ছে তোমার। চুপ করো, মরণ দশা। আমি এখানে রুটি বানাতে পারছি না, আর আমার নাকি প্রেম উতলে পড়ছে। মায়ের আঁচল ধরে হা করে টিভিতে তাকিয়ে কি গিলছো? রুটি বানাতে হেল্প করো আমাকে। ও মা, সে কি কাণ্ড! তুমি নাকি দারুণ রুটি বানাও। তোমার বাবা যে অত বড় মুখ করে বললো। আমি রুটি বানাতে পারি না গো। আর যদি বানাই, সেই রুটি এমন পোড়া হয় যে তোমরা মুখে দিতেও পারবে না। কুন্দন এই কথা শুনে খুবই চিন্তায় পড়ে যায়, কিন্তু সে তার বউকে মা এবং বোনের কাছে বকার হাত থেকে বাঁচাতে চায়। কুন্দন কোনো মতে পারোকে রুটি বানাতে সাহায্য করে, কিন্তু পারো সেই পোড়া কালো রুটিই বানায়। পারোর রুটি কিছুতেই ভালো হয় না। সে খুব চিন্তায় পড়ে যায়। অন্যদিকে চম্পা দেবী ও দীপরা রাতে খাওয়ার জন্য টেবিলে বসে পড়ে। কই গো বৌমা, তাড়াতাড়ি খেতে দাও। বেশি রাত করে খেলে আবার শরীর খারাপ করবে। উফ, কি মজা! ফুলকো রুটি খেতে কি মজা! ফুলকো রুটি ভারী মজা। ও বৌদি, ফুলকো রুটি দাও না। পারো আর কিছু বুঝতে না পেরে পোড়া রুটিগুলোই ডেচকিতে ভরে নিয়ে চলে আসে। কুন্দনও চুপ করে বসে থাকে। সে আর ভয়ে মুখ তুলে তার মা এবং বোনের দিকে তাকাতে পারে না। চম্পা দেবী ডেচকি খুলে সেই রুটি বার করে। চম্পা দেবী এবং তার মেয়ে পোড়া রুটি দেখে চমকে ওঠে। এরকম রুটি দেখে সে হতবাক হয়ে যায়। ও বৌমা, এ কেমন ধরনের রুটি গো? পুড়ে তো কালো কয়লা হয়ে গেছে। ছি, তুমি কি রুটি বানিয়েছো? মজা করা হচ্ছে আমাদের সঙ্গে? সত্যি বৌদি, তুমি নাকি পূর্ণিমা চাঁদের মতো রুটি বানাও। এটা কিসের চাঁদ হয়েছে আমি তো আইডেন্টিফাই করতে পারছি না, সত্যি বলছি। তারা এমন পোড়া রুটি দেখে খাবার না খেয়ে টেবিল ছেড়ে উঠে যায় এবং ঘরে গিয়ে যে যার মতো শুয়ে পড়ে। এইভাবে প্রায় প্রত্যেক দিন পারো পোড়া রুটি বানাতে থাকে। তার শাশুড়ি মা এবং ননদ প্রায় দিন তাকে কথা শোনায়, কিন্তু কিছুতেই সে রুটি বানাতে পারে না।
প্রায় 1 মাস পর চম্পা দেবীর মেশো শ্বশুর মশাই পলকবাবু তাদের বাড়িতে আসে। আরে চম্পা, কেমন আছো? আমি কলকাতায় কাজের জন্য এসেছিলাম, তাই ভাবলাম দেখা করে আসি। অনেকদিনই তো দেখা হয় না তোমাদের সাথে, তাই আর কি। হ্যাঁ আসুন মেসোমশাই, আসুন বসুন। সত্যি মাসি মারা যাওয়ার পর আপনি তো আর আমাদের বাড়িতেই আসেন না। দীপ্রা এবং পারো বাইরে বেরিয়ে আসে। এই মেরেছে, মেশো দাদু আবার এসেছে। এ তো আসলে 1 মাস ধরে বাড়ি থেকে যেতেই চায় না, শুধু এই খাবো সেই খাবো করতে থাকে, রাক্ষস একটা। কি বলছো গো তুমি? হ্যাঁ গো বৌদি, সত্যি বলছি। পলকবাবু সকলের সাথে বেশ অনেকক্ষণ ধরে গল্প করে। সে কিছুতেই বাড়ি যাওয়ার নাম করে না। মনে মনে পলকবাবু সেখানেই থাকার ফোন দিয়ে আটতে শুরু করে দেয়। চম্পা, আজকে তো অনেক রাত হয়েছে, ভাবছি আর বাড়ি ফিরবো না। কতদিন ভালো মন্দ খাওয়াও হয়নি, আর জমি এখানেই খাওয়া দাওয়া করলে হয় না? হ্যাঁ নিশ্চয়ই। কি খাবেন বলুন? পোলাও, মটন, চিকেন, কি খাবেন? আপনি যা বলবেন তাই আপনাকে রান্না করে খাওয়াবো। না না, মটন চিকেন তো ঠিক আছে, কিন্তু পোলাও খাবো না। পোলাও খেলে সকালে বাথরুমে অসুবিধা হয়, বুঝতেই তো পারছো বয়স হচ্ছে। আমি বরং রাতে গরম রুটি দিয়ে মাংসই খাবো। রুটির কথা শুনে চম্পা দেবী ও দীপ্রা পারোর মুখের দিকে তাকায়। পারো চুপ করে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ নিশ্চয়ই, আজকে আমার নতুন বৌমা আপনাকে রুটি বানিয়ে খাওয়াবে। আপনি সারা জীবনের মতো রুটির স্বাদ ভুলে যাবেন। দীপ্রা তার মাকে থামিয়ে দিয়ে বলে, মানে দাদু, মা বলতে চাইছে আমার বৌদির হাতের মতো সুস্বাদু রুটি আপনি এর আগে কখনোই খেয়ে দেখেননি। পলকবাবু এই কথা শুনে খুবই খুশি হয়ে যায়। পারো কিছুই বুঝে উঠতে পারে না। তার শাশুড়ি মা এবং ননদ পোড়া রুটির কথা জানা সত্ত্বেও কেন তাকে আবার রুটি বানাতে বলছে, সেই চিন্তায় পারো পাগল হয়ে যায়। কিন্তু তার কাছে কোনো উপায়ও থাকে না। সে রান্নাঘরে রুটি বানাতে চলে যায়। সেদিন পারো ভীষণই বাজে পোড়া রুটি বানিয়ে নিয়ে আসে। কই বৌমা, দাও রুটি দাও, খাই। আজ নতুন বৌমার হাতে রান্না খাবো, ভাবলেই জিভে জল চলে আসছে। পারো পলকবাবুর পাতে পোড়া রুটি আর কাঁচা কাঁচা করে রান্না করা মটন পরিবেশন করে দেয়। ওরকম রুটি আর মাংস দেখে পলকবাবু ঢোক গিলতে শুরু করে। সে কিছুতেই পোড়া রুটি আর মাংস খেতে চায় না। কি হলো মেশোবাবু, রুটি মাংস খেয়ে নিন, দারুণ স্বাদ। নিন নিন, তাড়াতাড়ি খেয়ে নিন। না না, আমি এই পোড়া রুটি খাবো না, আমায় অপমান করা হচ্ছে। ইস, এমন রান্না মানুষে খেতে পারে? আমরা খেতে পারি, তাহলে আপনি কি বলতে চাইছেন আমরা অমানুষ? নিন, হাঁ করুন, আমি খাইয়ে দিচ্ছি। এমন পোড়া রুটি খেলে দেখবেন কালকে সকালবেলা বাথরুম বেশ স্মুথ হয়ে বেরিয়ে আসবে। এই বলে দীপ্রা পলকবাবুর মুখে পোড়া রুটি গুজে দেয়। পলকবাবু আর কোনো উপায় না পেয়ে ওই পোড়া রুটি খেয়ে নেয়। হায় ঈশ্বর, আমি আর এদের বাড়িতে কখনো আসবো না। ভেবেছিলাম যে 1 মাস থাকবো, তাহলে বাড়ির খরচাটাও বেঁচে যাবে। কিন্তু এখানে থাকলে এই পোড়া রুটি খেয়ে আমি হসপিটালে গিয়ে উঠতে হবে, তখন তো আবার খরচা অনেক বেড়ে যাবে। না না, থাকা যাবে না। এইভাবে পলকবাবু আর 1 মিনিটও তাদের বাড়িতে থাকতে চায় না। সেই রাতে ট্রেন ধরে সে নিজের বাড়িতে রওনা দেয়। এই দেখে পারোর শ্বশুর বাড়ির সকলে ভীষণ হাসাহাসি করে। উফ, বাঁচলাম। আজকে বৌমার পোড়া রুটি আমাদের এই আপদ বুড়োর হাত থেকে বাঁচিয়ে নিল, না হলে এখন 1 মাসের গল্প হয়ে যেত পুরো। পারো মিটিমিটি হাসতে থাকে। তুমি বেশি হেসো না, আমি কিন্তু এই পোড়া রুটি খাবো না। তোমাকে ভালো রুটি বানানো শিখতে হবে, না হলে তোমাকেও এইভাবে বার করে দেব। আচ্ছা বৌদি, তুমি তো ইউটিউব দেখে রুটি বানানো শিখতেই পারো, তাহলে তো কোনো সমস্যা হয় না। তোমার কাছে ফোনও আছে, তুমি সেটা কাজে লাগাও না কেন? হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো মা, আপনি চিন্তা করবেন না, আমি আর আপনাদেরকে পোড়া রুটি বানিয়ে খাওয়াবো না। এই বলে পারো ইউটিউব দেখে রুটি বানানো শেখে। এইভাবে সে ভালো সুন্দর রুটি বানানো শিখে ফেলে। পারো কখনোই আর পোড়া রুটি বানায় না। পরিবারের সকলে তার উপর অনেক খুশি হয়। এইভাবে সে সকলের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।